Okay, so tonight we are going to read a romantic poem written by E.B. Browning, Elizabeth Barrett Browning, এবং এই কবিতাটা তিনি তার হাজব্যান্ডের প্রতি রবার্ট ব্রাউনিংয়ের ভালোবেসে তিনি এই কবিতাটা লিখেছিলেন। এবং এই কবিতাতে তিনি সাধারণত এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি তার বিলাভেডকে, তিনি তার লাভড ওয়ানকে তিনি কতটা ভালোবাসেন এবং তার ভালোবাসার মেজার তিনি এখানে করেছেন যে আমি আমার হাজব্যান্ডকে কতটা ভালোবাসি অথবা আমি আমার বিলাভেডকে কতটা ভালোবাসি। তো আমরা আজকে একটু এই কবিতা সম্বন্ধে একটু বেশি জানবো, কারণ এই কবিতা সম্বন্ধে যদি ভালোভাবে জানি এটার উত্তর করাটা খুব ইজি হবে। এবং এটা খুব ছোট ছোট কবিতা, তো এগুলো তোমাদের সিলেবাসে আসার জন্য ইজ ভেরি অ্যাকুরেট ইউসি। তো আমরা একটু কবিতা সম্বন্ধে কথা বলি। তো এই কবিতাতে তিনি বলছেন যে হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েস। তিনি এখানে বলছেন তার বিলাভেডকে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু চিন্তা করি, আমি তোমাকে একটু বলি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপর সে বলছে যে আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গ্রেস। তিনি এখানে বলছে যে আমার আত্মা, আমার এই আত্মা এই সম্পূর্ণ বিশ্বটা যত বড়, হ্যাঁ, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যত বড় এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতটা উঁচু, যতটা ওয়াইড, যতটা ডেপথ, যতটা প্রশস্ত, যতটা উচ্চতা, যতটা এর গভীরতা, ঠিক অতটাই যতটা আমার সোল পৌঁছাতে পারে। এক কথায় আমার ভালোবাসা তোমার জন্য একেবারে সীমাহীন, লিমিটলেস। মাই লাভ ফর ইউ ইজ লিমিটলেস ফর দ্য এন্ডস অফ বিং অ্যান আইডিয়াল গেস। মানে পৃথিবীর একদম শেষ পর্যন্ত ঈশ্বরের পৃথিবী যতটুকু বানিয়েছেন ওই অতটুকুর উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ যতটুকু আছে অতটুকু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এক কথায় আমি আমার সম্পূর্ণটা দিয়ে তোমাকে ভালোবাসি। ঠিক আছে? এরপর তিনি বলছেন যে আই লাভ দি, আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিড বাই সান অ্যান্ড ডে লাইট। মনে করো এই পৃথিবীতে আমাদের বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে দিন রাতের একটা ব্যালেন্স। তো এখানে তিনি বলছেন যে আমাদের যেরকম বেঁচে থাকার জন্য এখানে সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, সান মানে দিন, ক্যান্ডেল লাইট বলতে এখানে বোঝানো হচ্ছে রাত, এই দিন আর রাত যেরকম আমাদের প্রয়োজন সেরকম যে আমি তোমাকে ভালোবাসি অথবা তুমি আমার জন্য অতটা মিনিং বহন করো যে এই সূর্যের আলো, মানুষের মোস্ট কোয়াইট নিড, খাদ্য, বস্ত্র, বাসস্থান, দিন রাত, এগুলো ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, সেরকমই আমি হচ্ছে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই তোমরা আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তো প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক যে জিনিস, নিত্য নৈমিত্তিক যে আমাদের চাহিদা, যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক সেরকম যেরকম মনে করো অক্সিজেন ছাড়া আমি বাঁচতে পারবো না, তো এখানে কবির ভাষায় তিনি বলছেন তুমি আমার অক্সিজেন। হ্যাঁ, যে যেরকম অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, যেরকম মোস্ট এভরিডে নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, অথবা আরও যদি গভীরে যাই যে দিন এবং রাত, যদি দিন এবং রাতের ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা পৃথিবীতে কেউ বাঁচবো না। ঠিক সেরকমই তুমি অতটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপরে তিনি বলছেন আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট, আই লাভ দি পিওরলি অ্যাজ দ্য টার্ন ফ্রম প্রেইজ। মানে একজন মানুষ তার অধিকারের জন্য, একজন মানুষ তার অধিকারের জন্য যেরকম সংগ্রাম করতে পারে, আমি তোমার জন্য সেরকম সংগ্রাম করতে পারি। তুমি আমার জন্য, তুমি আমার কাছে একটা অধিকারের মতো। আবার তারপর তিনি বলছেন যে আই লাভ দি পিওরলি অ্যাজ দ্য ট্রান্সফর্ম প্লেস, এবং মাই লাভ ফর ইউ, তোমার জন্য আমার যে ভালোবাসাটা, আমি যে তোমাকে ভালোবাসি, তোমার জন্য যে আমি এত কিছু করি, তোমার যে আমি কেয়ার করি, এর এর প্রতিদানে আমার কোনো কিছু চাই না। হ্যাঁ, এর প্রতিদানে আমার আবার কোনো কিছুই চাই না। আমি তোমাকে
ভালোবাসি কোনো প্রকার প্রেইজের জন্য নয়, কোনো প্রশংসার জন্য নয়, কোনো অ্যাটেনশনের জন্য নয়, কোনো রিওয়ার্ডের জন্য নয়, অথবা এরকম যে আমি তোমাকে ভালোবাসতেছি যাতে করে এই পাশের লোকজন যেন বলে যে যে হ্যাঁ দেখছিস এই মেয়েটা অথবা এই ছেলেটা ওকে কতটা ভালোবাসে। তুমি একজনকে ভালোবাসো, তোমার হচ্ছে ফ্রেন্ডরা বলছে দেখছিস যে অমুক হলো ওই মেয়েটাকে কত ভালোবাসে, সবসময় ওর জন্য কত লয়াল। এই প্রশংসা, আমি এই প্রশংসার জন্য তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে তোমার জন্যই ভালোবাসি, আর কোনো কিছুর জন্য আমি তোমাকে ভালোবাসি না। এটা একটা রোমান্টিক কবিতা, খুব সুন্দর একটা কবিতা, যে ভালোবাসার ডেফিনেশন দেয় এই কবিতাটা। এরপর তিনি বলছেন যে আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস অ্যান্ড মাই চাইল্ডহুডস ফেইথ। এই জিনিসটা ভালো করে বোঝাও, যে আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস অ্যান্ড মাই চাইল্ডহুড ফেইথ। এই দুইটা লাইন বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ঘটনা বলি। আমি ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম, হয়তো বা 3-4 এরকম, 2-3 এরকম, তো তখন এই যে রাজহাঁস আছে না, রাজহাঁস, একবার এই রাজহাঁস আমাকে দৌড়ানি দিছিল। তারপরে আমার হচ্ছে বাড়ির পিছনে একটা বাগান আছে, ওই বাগানের পেছনে হচ্ছে বাঁশের ঝাড় আছে। তো ওই বাগানে দেখতাম হচ্ছে ছোট ওই মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। তো আমি ছোট থেকে একটু পশু পাখি খুব পছন্দ করি। তো ওই মুরগির বাচ্চাগুলো কিন্তু কিউট হয়, খুব সুন্দর, একদম কটন বলের মতো। তো আমার কি মন চাইছে যে মুরগির বাচ্চাটা আমি আদর করবো, অত তো বুঝি নাই। তো মুরগির বাচ্চা হাত দিয়ে ধরছি, ধরে কোলে নিয়ে আদর করতে লাগছি। হাই রে হাই, যাবা কই, ওই মুরগির মা একদম ফুলে উঠছে। হ্যাঁ, উঠে সামনে সামনে আমি দৌড়াই, পিছন পিছন মুরগির মা দৌড়াই, আমি দৌড়াই ও দৌড়াই, আমি দৌড়াই ও দৌড়াই। তো হতে হতে ওই যে আমাদের যে বাঁশ ঝাড় ছিল, ওইখানে বাঁশের পাতা পড়ে থাকতো, তো প্রতিবেশী মানুষেরা এসে ওইখান থেকে পাতা ঝাড় দিয়ে চলে যেত ওই যে রান্না করার জন্য। তো ওই মহিলা দেখতে পাইছে, পেয়ে ওই ঝাঁটা দিয়ে ওই মুরগিকে করছে, মারছে, মারে ওকে পালাই করে দিছে, মানে দাবড়াই দিছে। তো এই ঘটনাটা কেন বললাম, যে ওই যে ছোটকালে এই যে রাজহাঁস দৌড়ানি দিছিল, এই মুরগি দৌড়ানি দিছিল, আমি অনেক বড় হয়ে পর্যন্ত এই রাজহাঁস দেখলে আমি আরো 10 হাত দূরে থাকতাম, এবং বাচ্চাওয়ালা যদি আমি মুরগি দেখতাম তাহলে একদম 10 হাত দূরে থাকতাম। আমার প্রচুর ভয় লাগতো। এই কেন ভয় লাগতো বলতো? এই যে ছোটবেলায়, একদম ছোটবেলায় তোমার মধ্যে যেই বিশ্বাস, যেই ধারণা। আবার আরেকটা জিনিস ছিল যে ওই যে গিরগিটি আছে না, গিরগিটি, তোমাদের এলাকাতে এরকম আছে কিনা জানি না। গিরগিটিকে আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায় বলতে হচ্ছে নাই চোষা। নাই বলতে বোঝায় এই যে নাভি, নাভি আছে, নাভিকে আমাদের এখানে বলা হলো নাই। তো এরকম কেন জানি আগে একটা এরকম ছিল যে কেউ যদি ওই গিরগিটি অথবা রক্তচোষায় এরম দেখতো, বলতেছে এই নাভি ঢেকে রাখ, নাভি ঢেকে রাখ। কেন? ও চোখ দিয়ে তোর হচ্ছে নাভি থেকে রক্ত চুষে খাবে। তো এই ফেইথটা, এই বিশ্বাসটা অনেক সময় ধরে আমার এবং অনেকের, তোমাদের সাথে এই ঘটনাগুলো দেখবা যে প্রায় হয়, কিন্তু একটা ছোটবেলায় তুমি যে জিনিসটা ভয় পাইছো অথবা যে জিনিসটা তুমি বিশ্বাস করছো, ওই জিনিসটা কিন্তু তোমার সাথে থেকে যায়। তো এরকম সে বলছে যে ইন মাই আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিপস অ্যান্ড মাই চাইল্ডহুড ফেথ। এই ছোটবেলার জিনিসপত্রের, কোনো ছোটবেলার বিশ্বাসের প্রতি আমাদের যে একটা টান থেকে যায়, যে একটা গভীর একটা মর্মত্ববোধ থেকে যায়, অথবা মনের মধ্যে যে একটা দাগ কেটে যায়, সে বলছে তুমি আমার এরকম একটা কেউ। সে তার ভালোবাসার মানুষটাকে বলছে যে তুমি আমার এরম একটা কেউ, যাকে যার বিষয়গুলা, যার প্রতি যার স্মৃতিগুলা আমার মনের মধ্যে একদম গাঢ়ভাবে একটা আঁচড় কেটে থাকে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? বলো তো দেখি। এগুলা রোমান্টিক কবিতা, তো একটু বোঝার জন্য একটু মাথা খাটাইতে হবে, একটু নিজে থেকে একটু উপলব্ধি করতে হবে। এই জন্য আমি বারবার বলি, যখন এই সাহিত্য যখন পড়বা, একটু সাহিত্যকে নিজের মতো করে একটু ফিল করার চেষ্টা করবো, তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারছো, এবং এটার উপর খুব সুন্দর লেখা যায়। বলো তো দেখি, কবিতাটা এখন যতটুকু পড়ালাম, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? এটার এটার উপর কি আমাদের কনসেপ্টটা একটু হলেও একটু ক্লিয়ার হয়েছে?
রেসপন্স মি, বুঝতে পারছি কিনা? জি দাদা। ওকে, এরপর আমরা আসি পরের লাইনে, যে উইথ মাই লস্ট সেন্টস আই লাভ দি উইথ দ্য ব্রেথ, স্মাইলস, টিয়ার্স, সরি, আই লাভ দি উইথ এ লাভ আই সিম টু লুজ উইথ মাই ওল্ড সেন্ট। এই যে এখানে ওই সেম কথাই বলা হচ্ছে যে ছোটকালে এই যে আমাদের যে ইবি ব্রাউনিং আছে, তার এই যে ছোট যে সকল সাধু সন্ন্যাসী হলি পার্সোনালিটি যারা আছে এদের প্রতি একটা খুব সম্মান বোধ ছিল, খুব ভালোবাসা ছিল, তাদেরকে সে খুব বিলিভ করতো। এবং আহ, সে বলছে যে তুমিও আমার কাছে এরকম, যে আমি তোমাকে প্রচুর পরিমাণ বিশ্বাস করি এবং তুমি আমার মনে একটা দাগ কেটে আসো, ঠিক আছে। এরপর সে বলছে আই লাভ দি উইথ দ্য ব্রেথ, স্মাইলস, টিয়ার্স অ্যান্ড টিয়ার্স অফ অল মাই লাইফ, অ্যান্ড ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ। সে বলছে যে হ্যাঁ, আমি আমার আমি আমার নিঃশ্বাস, ব্রেথ মানে কি নিঃশ্বাস, আমি আমার নিঃশ্বাস, আমার হাসি, আমার কান্না, এক কথায় আমার সব কিছু, আমার সম্পূর্ণ সত্তাটা দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। এবং যদি ঈশ্বর আমাকে যদি আহ, বলেন, অথবা ঈশ্বর যদি চায়, সরি, এবং ইফ গড চুজ, যদি ঈশ্বর চায়, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, এবং এই মৃত্যুর পরে যে একটা ইটার্নিটি আছে, হ্যাঁ, মৃত্যু পরবর্তী জীবন, এবং যদি ঈশ্বর চান তাহলে এই মৃত্যু পরবর্তী জীবনেও আর কেউই নয়, আমি তোমাকেই ভালোবাসবো, ঠিক আছে। এটা খুবই সুন্দর একটা কবিতা, খুবই সুন্দর একটা কবিতা। ওকে, তারপর তারপর হচ্ছে আমরা এই কবিতার দিকে একটু কবিতার প্রশ্নগুলোর দিকে একটু আসি। আশা করছি কবিতাটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, কবিতাটা খুব সুন্দরভাবে পড়াই দিলাম, এবং এই প্রশ্নগুলা তোমরা একটু ভালো করে পড়ে নিবা। আমি আজকে প্রশ্নগুলা খুব শর্ট একটু পড়াবো। হ্যাঁ, দেখো, তাহলে তার পরের প্রশ্নটা কি আছে, হাউ ডাজ কাউন্টিং দ্য ওয়েজ অফ লাভ কন্ট্রিবিউট টু দ্য থিম অফ দ্য পয়েম। হ্যাঁ, এই কবিতার থিমের উপর এই যে ভালোবাসার যে গণনা, যে আমি তোমাকে কিভাবে কিভাবে ভালোবাসি, এটা কিভাবে কন্ট্রিবিউট করে থিমের উপর, কিভাবে। এখানে এই কবিতার সেন্ট্রাল থিম হচ্ছে ডিপ, পিওর অ্যান্ড ইটার্নাল লাভ, এবং তিনি এখানে বিভিন্ন প্রশ্নের দ্বারা, হ্যাঁ, এখানে প্রশ্নের দ্বারা অথবা বিভিন্ন দিকের কথা বিবেচনা করে তিনি বলছেন যে আমি এভাবে এভাবে তোমাকে ভালোবাসি। হ্যাঁ, দেখো, বাই কাউন্টিং ডিফারেন্ট ওয়েস she loves her husband, the poet shows that her love is not limited or one form or one moment. শুধুমাত্র একটা কারণেই অথবা একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে আমার সব কিছু দিয়ে ভালোবাসি। আমি আমি আমার হৃদয় দিয়ে, হ্যাঁ, এই হৃদয়, এই সৃষ্টি যত বড়, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যত বড়, হ্যাঁ, আমার ভালোবাসা তোমার জন্য ঠিক অতটুকুই। আমি আমার যে প্রত্যেক দিনের বিশ্বাস, আমার ছোটকালের বিশ্বাস, প্রত্যেক দিনের যে বেসিক নিড, এগুলো সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। আমার ভালোবাসা তোমার জন্য কমপ্লিট এবং লিমিটলেস, আমার ভালোবাসার কোনো লিমিট নাই। এবং আফটার অল, যদি এরকম আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি তোমাকে এই আমার এই জীবনের পরবর্তী যে একটা অংশ আছে, যে ইটার্নাল পার্ট আছে, ওই ইটার্নাল পার্টে গিয়েও আমি তোমাকে ভালোবাসতে চাই, ঠিক আছে। তো এটা গেল আমাদের প্রথম প্রশ্ন। ক্লাসের পরে পিডিএফ তো তোমাদের কাছে আছে, জাস্ট একবার পড়ে নিবা। কালকে আমার একটু পরীক্ষা আছে, তো এই জন্য আমি তোমাদেরকে আজকে একটু শর্টলি পড়াই দিচ্ছি আর কি। যদি তোমাদের মনে হয় যে না এটাতে হচ্ছে না, কালকে আমাকে বলে দিও, গ্রুপে মেসেজ দিও, এটার উপর আমি আরেকবার এক্সট্রা একটা ক্লাস নেব। এরপর দেখো, যে কমেন্ট অন দ্য মুড অ্যান্ড টোন অফ দ্য পয়েম। এই কবিতার মুড এবং টোনের উপর আমাদেরকে এখন কথা বলতে হবে। তো এখানে দেখো, এই কবিতার টোন কি, দ্য টোন অফ দ্য পয়েম ইজ লাভিং, সিনসিয়ার, প্যাশনেট অ্যান্ড ডিভোশনাল। হ্যাঁ, এই কবিতার টোন কিন্তু একদিক থেকে ভালোবাসার, সিনসিয়ার, এবং দ্য লাভ অফ দ্য পোয়েট ফর হার বিলাভেড ইজ সিনসিয়ার ওয়ান, দে আর সিনসিয়ার ফর ইচ আদার। এরকম কিন্তু নয় যে ভালোবাসতে হবে এরকম, অথবা কোনো টান নেই, এরকম না, তাদের ভালোবাসা ইজ ভেরি সিনসিয়ার।
অ্যান্ড প্যাশনেট অ্যান্ড ডিভোশনাল। ঠিক আছে? তো এটা গেল। দ্য টোন ইজ অলসো স্পিরিচুয়াল অ্যান্ড রিফ্লেকটিভ। রিফ্লেকটিভ মানে তোমাদেরকে বলছিলাম চিন্তাশীল এবং স্পিরিচুয়াল, এবং তারা এই যে তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটিও কিন্তু আছে এখানে, যে তারা যদি ইফ গড পারমিটস, তারা কিন্তু মৃত্যুর পরবর্তী যে একটা জীবন, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতিও কিন্তু কবির এখানে বিশ্বাস আছে। তো বলছে মৃত্যু পরবর্তী জীবনে আমি তোমাকে ভালোবাসতে চাই, আবার এবং তোমার প্রতি আমার যে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে সে অনেক চিন্তা ভাবনা করছে, দে আর থিঙ্কিং ভেরি ডিপলি। ওকে, দ্য পয়েট। আচ্ছা, এখন আমরা আসি যে এটার মুড কি। এই কবিতার মুডটা হচ্ছে মেইনলি রোম্যান্টিক, ইমোশনাল, টেন্ডার অ্যান্ড ডিপলি অ্যাফেকশনেট। ঠিক আছে? তো এখানে তার ভালোবাসা মুড হচ্ছে রোমান্টিক, আমরা দেখতেই পাচ্ছি, এবং শি ইজ ইমোশনাল ফর হার হাজব্যান্ড, এবং টেন্ডার। এটা যেন মনে হচ্ছে ছোট, একদম ছোটোকালে মানুষের যেরকম একটা হয় না, যে একদম প্রথম প্রেম, জীবনের প্রথম ভালোবাসা, তখন মানুষের যে একটা আবেগের আধিক্য থাকে, আমরা এই টেন্ডারনেস তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ডিপলি অ্যাফেকশনেট অ্যান্ড দেয়ার লাভ ইজ ভেরি ডিপ ওয়ান। ওকে, অ্যান্ড দেন দ্য মুড ইজ অলসো জয়ফুল অ্যান্ড আপলিফটিং। ভালোবাসা এখানে মুড ইজ ভেরি জয়ফুল অ্যান্ড অলসো আপলিফটিং, যেন মনে হচ্ছে তারা শূন্যে ভাসছে তাদের ভালোবাসা। ওকে, so this is the mood and the tone of this poem. Then we are going forward talking about the theme of the poem. What is the central theme of the poem? তো এই কবিতার থিম কি? এখানে থিম হচ্ছে ডিপ, পিওর, সিনসিয়ার অ্যান্ড ইটার্নাল লাভ। ডিপ লাভ, পিওর লাভ, সিনসিয়ার লাভ অ্যান্ড ইটার্নাল লাভ। ঠিক আছে? এখন এখানে আরেকটা ওয়ান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য থিম ইজ লিমিটলেসনেস নেচার অফ লাভ। ভালোবাসার যে কোনো লিমিট হয় না, এখানে তিনি সেটা বোঝাতে চেয়েছেন, যে তার ভালোবাসার যে এখানে কোনো লিমিট নাই, কোনো সীমার মধ্যে আবদ্ধ নাই। এই পৃথিবীর যেমন কোনো সীমা নাই, ঠিক সেরকমই তার ভালোবাসার কোনো সীমা নাই। এরপরে অ্যানাদার ইম্পর্টেন্ট থিম ইজ পিওরিটি অ্যান্ড সিনসিয়ারিটি অফ লাভ। তাদের ভালোবাসা কিন্তু সম্পূর্ণ পিওর। তিনি এখানে বলছেন যে আমি যে তোমাকে ভালোবাসি, এবং তোমার প্রতি আমি যে তোমাকে ভালোবাসছি, এবং তোমার প্রতি আমার যে কেয়ার, তোমার প্রতি আমার যে একটা ডিভোশান, এই ডিভোশান কিন্তু এরম নয় যে আমি কারো কাছ থেকে এটার সম্বন্ধে প্রশংসা চাচ্ছি। আমি কিন্তু কারো কাছে প্রশংসা চাই না। আমি চাই, আমি এটা করছি কারণ তোমার জন্য। আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, এবং এই ভালোবাসার খাতিরেই আমি আমার ভালোবাসার বহিঃপ্রকাশটা এরকম। ওকে, এবং আরেকটা থিম কি আছে এখানে? আরেকটা থিম হচ্ছে লাভ অ্যাজ এ সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড ফেইথ। এবং আমি যে তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা থেকে কিন্তু আমি স্ট্রেংথ পাই, কারণ তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালো লাগে। এবং ফেইথ, এই যে আমার যে চাইল্ডহুডের যে আমার বিশ্বাসগুলো আছে, ওই বিশ্বাসগুলোর মতোই কিন্তু তুমি আমার বিশ্বাস। এবং আমি এই যে সেইন্টদের প্রতি আমার যে একটা বিশ্বাস, সে সেইন্টদেরকে আমি যেরকম সম্মান করি, আমি যেরকম রেসপেক্ট করি, তোমার প্রতিও কিন্তু আমার ঠিক সেরকমই বিশ্বাস আছে। ঠিক আছে? এবং ফাইনাল ইম্পর্ট্যান্ট ইজ ইটার্নাল নেচার অফ লাভ। এবং সে বলছে যে যদি ইফ গড পারমিটস, দেন আই উইল লাভ ইউ, আই উইল কন্টিনিউ লাভিং ইউ। আমি তোমাকে ভালোবাসা থামাবো না, আমি তোমাকে ভালোবেসেই যাব, আমার মৃত্যুর পরেও আমি তোমাকে ভালোবেসে যাব। ওকে, সো দিস ওয়াজ দ্য থিম অফ দিস পোয়েম। এরপর আমরা আসি, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম। এই কবিতার রাইম স্কিম কি? এই কবিতাটা হচ্ছে একটা পেট্রাকান ইটালিয়ান সনেট, এবং এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বিবিএ সিডিসি ডিসিডি, সিডিসি ডিসিডি। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, প্রথম স্ট্যান্জা, দ্বিতীয় স্ট্যান্জা, এবং পরবর্তী স্ট্যান্ডারটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা জাস্ট একবার দেখে নিবা, তাহলেই বুঝতে পারবা। জাস্ট মনে রাখবা যে কোনটার রাইম স্কিম কি। এটা রাইম স্কিম হচ্ছে আব্বা আব্বা সিডিসি ডিসিডি। ওকে, এটা গেল আমাদের রাইম স্কিম। এরপর আমরা আসি যে ফাইন্ড আউট দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পয়েম। এই কবিতার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? এই কবিতার মধ্যে প্রথম ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে মেটাফোর। এখানে তিনি তুলনা করছেন
এখানে কার সাথে তুলনা করছেন? দ্য পোয়েট ইনডিরেক্টলি কম্পেয়ার্স লাভ টু সামথিং ইমমেজারেবল এবং স্পিরিচুয়াল। তিনি ভালোবাসার সাথে একটা কোনো কিছু একদম স্পিরিচুয়াল, ঐশ্বরিক এবং এমন একটা কিছু যেটার কোনো ইমমেজারেবল, যার কোনো সীমা নাই, এর সাথে তিনি একটা তুলনা করছেন। সো দিস ইজ কল্ড মেটাফোর। দেন দ্য পোয়েম অলসো ইউজেস রিপিটেশন, দ্য ফ্রেজ আই লাভ দি। এখানে এই ফ্রেজের কিন্তু আমরা বারবার এই কবিতার মধ্যে রিপিটেশন পাবো। সো হিয়ার উই ক্যান সি দ্য রিপিটেশন। দেন ইমেজারি, এবং এটার মধ্যে আমরা কিন্তু অনেক ইমেজারি পাবো। সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, স্মাইলস, টিয়ার্স অ্যান্ড ব্রেথ অফ মাই লাইফ, এগুলো সব কিছু আমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারবো। আচ্ছা, এরপরে এটার মধ্যে আমরা অ্যালিটারেশন পাবো, হ্যাঁ, যে কনসোনেন্ট সাউন্ডের যে একটা রিপিটেশন, এটা আমরা পাবো। সো দিস আর ইউ সি দ্য ফিগার অফ স্পিচেস ইউজড ইন দিস পোয়েম। দেন কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য পোয়েম। এই কবিতার স্টাইল সম্বন্ধে আমরা একটু কথা বলি। স্টাইল, কোন একটা কবিতার স্টাইল কি? স্টাইল হচ্ছে সাধারণত এই কয়েকটা জিনিস, এই 5টা জিনিস। ডিকশন, চয়েস অফ ওয়ার্ডস, এখানে কবি কবিতাটাকে তোমার কাছে প্রেজেন্ট করার জন্য সে কি ধরনের ভাষার ব্যবহার করছে, কি ধরনের ওয়ার্ডের তিনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এরপর তিনি কি ইমেজারি ব্যবহার করছেন, রাইম অ্যান্ড রিদম কি ব্যবহার করছেন, ফিগার অফ স্পিচ কি ব্যবহার করছেন, এবং টোন এবং ইমোশনাল এক্সপ্রেশন তিনি কি ব্যবহার করছেন, এগুলাকে বলা হয় স্টাইল, তার লেখার স্টাইল। ইউসি এখানে ওয়ান ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য পোয়েম ইজ লিরিক্যাল কোয়ালিটি। এখানে তিনি লিরিক্যাল কোয়ালিটি ব্যবহার করছেন, এখানে তিনি ছন্দের ব্যবহার করছেন। আমরা জানি ইটালিয়ান রাইম স্কিম তিনি এখানে, পেট্রাকান রাইম স্কিম তিনি এখানে ব্যবহার করেছেন। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার ইজ রিপিটেশন, তিনি রিপিটেশন, ফিগার অফ স্পিচ এখানে তিনি ইউজ করেছেন। তার ভাষা কেমন? এখানে তার ভাষা হচ্ছে হি হ্যাজ ইউজ রিচ ইন ইমেজারি অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। তিনি এখানে তার খুব রিচ ইমেজারি তিনি এখানে ব্যবহার করেছেন, এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে এখানে তার ল্যাঙ্গুয়েজগুলা খুব দেখে শুনে তিনি ব্যবহার করেছেন, এবং তার মধ্যে অনেকাংশেই আমরা অনেকগুলা ফিগার অফ স্পিচের এখানে ব্যবহার পেয়েছি তার ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবং এই কবিতার স্টাইল কেমন? পার্সোনাল অ্যান্ড সিনসিয়ার স্টাইল, এবং এই কবিতাটা কিন্তু হাইলি পার্সোনাল। হি ইজ টকিং অ্যাবাউট হার হাজব্যান্ড ইন দিস পোয়েম। তার হাজব্যান্ড সম্বন্ধে, তার হাজব্যান্ডের প্রতি তার ভালোবাসা সম্বন্ধে তিনি এখানে কথা বলছেন। অ্যান্ড লাস্ট ওয়ান, হিয়ার হি হ্যাজ ইউজ স্পিরিচুয়াল অ্যান্ড স্টাইল ইজ স্পিরিচুয়াল অ্যান্ড রিফ্লেক্টিভ। এখানে তিনি অবশ্যই আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে তিনি স্পিরিচুয়ালি অনেক কথা তিনি বলেছেন, এবং এখানে রিফ্লেক্টিভ, তিনি এখানে হি ইজ থিঙ্কিং ভেরি ডিপলি অ্যাবাউট দ্য লাভ হুইচ হি ইজ পজেসিং ফর হার হাজব্যান্ড, ইউ সি। এরপরে আমরা আসি জেনেটিক ফর্ম। এই কবিতার জেনেটিক ফর্ম এবং স্টাইল মোটামুটি সেম জিনিসই। তো জেনেটিক ফর্মে আমরা আসি। তো এখানে জেনেটিক ফর্ম কি কি দেখো, এটা হচ্ছে প্রথমত দিস পোয়েম ইজ ওয়ান কাইন্ড অফ সনেট। আমরা জানি 14 লাইনের কবিতা, এবং এই কবিতার রাইম স্কিম কি আছে? রাইম স্কিম হচ্ছে আমরা কেবলই জানলাম যে এবিবিএ সিডিসি ডিসি ডি, এটা হচ্ছে রাইম স্কিম। এটা হচ্ছে এক ধরনের লিরিক্যাল পোয়েম, হ্যাঁ, লিরিক্যাল ইন নেচার। লিরিক্যাল কারণ অবশ্যই যখন কোনো কবিতার মধ্যে রাইম স্কিম থাকবে সেটা তো লিরিক্যাল হয়ে যাবেই। এরপরে আমরা দেখছি এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, যে সাবজেক্ট ম্যাটার হুইচ ইন্টারেস্ট উইথ রোম্যান্টিক অ্যান্ড স্পিরিচুয়াল লাভ। সাবজেক্ট ম্যাটার কি? রোম্যান্টিক অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, লাইক মেনি সনেট ইজ এক্সপ্লোরস ইন্টেন্স ইমোশন অ্যান্ড কনসাইজ অ্যান্ড আর্টিস্টিক ম্যাটার। এবং জেনেটিক ফর্ম যদি এক কথায় বলতে চাই তাহলে এটা একটা পেট্রাকান সনেট, লিরিক্যাল কোয়ালিটিস মার্কড বাই 14 লাইন মিক্সড আপ উইথ রাইম স্কিম, মিউজিক্যাল রিদম অ্যান্ড ডিপ ইমোশনাল এক্সপ্রেশন। তো এটা ছিল আমাদের কবিতা। কালকে আমার পরীক্ষার জন্য খুব শর্টলি তোমাদের আজকে এটা বুঝালাম। যদি এই কবিতা যেটা বুঝাই দিলাম, আমি আশা করছি এই কবিতার ভিডিওটা দেখার পর যদি 2-3 বার তোমরা এই পিডিএফটা দেখে নাও, আমার মনে হয় না এটার উপর আর কোনো সমস্যা থাকবে। যদি তোমাদের সমস্যা থাকে আমাকে গ্রুপে বলে দিবা, আমি এটার উপরে আবার আরেকটা মানে ডিটেইলস একটা ক্লাস নেব। আজকে তো খুব খুব শর্টে, হয়তোবা 20-30 মিনিটের মধ্যে আজকে ক্লাসটা আমি শেষ করলাম। Okay, so thank you very much for attending the class.
কালকে তোমাদের ক্লাস নিতে পারবো কি না এটা আমার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। আমি তোমাদেরকে জানাই দেবো, যদি নিতে না পারি তাহলে বিকালের মধ্যে জানাই দেবো, আর যদি পারি তাহলে তো নিলামই। তো সামনের দিন অন্য কোনো একটা কবিতা নিয়ে আমরা চলে আসবো। সেটার এরমও হতে পারে যে এখন আমি একটু পোয়েট্রি কোর্সের মধ্যে ঢুকে যাব, কয়েকটা পোয়েট্রি পড়লাম, তারপর আবার এটাতে আসলাম। পোয়েট্রি পড়ালে হবে কি, যে পোয়েট্রির রিডিং স্কিলের যেই প্রশ্নগুলো একবারে পোয়েট্রির সাথে আমাদের পড়া হয়ে যাবে। আমি ভাবছি যে একটু পোয়েট্রির মধ্যে কয়েকদিন যাব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমাদের সাথে সামনের দিন আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।